সচিবালয়ে আগুন বিচ্ছিন্ন ঘটনা নয় বলছেন নিরাপত্তা বিশ্লেষক। নাশকতা ও ষড়যন্ত্র দেখছেন অনেকে, দোষীদের শাস্তির আওতায় আনার তাগিদ। চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য বিরোধীদের নামে মামলা বাণিজ্য, সমালোচনার মুখে বাদীর ইউটার্ন, তদন্ত করে সঠিক প্রতিবেদন। মুন্সিগঞ্জে 10,000 অবৈধ গ্যাস সংযোগ, অভিযানে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা, ব্যবস্থা নেওয়ার তাগিদ। ময়মনসিংহে আবাসিক এলাকায় অবৈধ ইট ভাটা, টাকা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করার অভিযোগ, অস্বীকার ইউএনওর। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া আজ। নয়াদিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে শেষ শ্রদ্ধা জানাবেন সর্বসাধারণ। ইপিএলে ইপসউইচকে টাউনকে 1-0 গোলে হারিয়েছে আর্সেনাল, উঠে আসলো পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা, এর সুরাহা না হলেও নানা ধরনের আলোচনা চলছে বিভিন্ন মহলে। এ নিয়ে উদ্বিগ্ন সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে পুরো দেশের মানুষ। প্রশ্ন উঠেছে, কেপিআইভুক্ত স্থানে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড কিভাবে ঘটল? এই ঘটনায় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকাই বা কী ছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী জান্নাতুল মোহনা। বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর সচিবালয় সরকারের নির্বাহী কার্যক্রমের পাশাপাশি মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণ করা হয় এখান থেকেই। প্রশাসনের সেই প্রাণকেন্দ্র আগুনে পুড়েছে 6 ঘন্টার বেশি সময় ধরে। মধ্যরাতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে সকালে। প্রশ্ন উঠেছে, কিভাবে লাগলো আগুন? নেভাতে এত সময়ই বা কেন লাগলো? তাই এতে নাশকতা ও ষড়যন্ত্র দেখছেন অনেকে। আগুন নেভাতে 19টি ইউনিট ব্যবহার করেও কেন এত বেশি সময় লাগলো? এমন প্রশ্নের জবাবে আবদ্ধ জায়গাকে দায়ী করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সচিবালয়ের মতো স্পর্শকাতর স্থানে আগুনের ঘটনাকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। তবে ফায়ার মহাপরিচালক এবং স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্য বিভ্রান্তিমূলক বলে মনে করছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক একেএম শাকিল নেওয়াজ। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকার পরও ব্যবহার করতে না পারা ব্যর্থতা বলে মনে করেন তিনি। ফায়ার সার্ভিসের স্টেটমেন্ট এবং স্বরাষ্ট্র উপদেষ্টার স্টেটমেন্টের ভিতরে কিন্তু 4 মিনিটের ভিতরে আগুন এত বড় হতে পারে না। ইউ শুড আস্ক দেম 4 মিনিটের ভিতরে কেমনে 5 তলা থেকে 9 তলা গেল, কেন 4 মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে পারল না? তার মানে ফায়ার সার্ভিসের এখানে ব্যর্থতা তাহলে নিয়ে আসতে হবে। গভীর রাতে সচিবালয়ের মতো জায়গায় শর্ট সার্কিটের কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। তদন্ত কমিটির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন শাকিল নেওয়াজ। আপনি তদন্ত বডি তৈরি করেছেন, যারা দোষী, এখানে পুলিশের ব্যত্যয় রয়েছে, এখানে আনসারের ব্যত্যয় রয়েছে, এখানে ফায়ারের ব্যত্যয় রয়েছে, একটা পিডব্লিউডির ব্যত্যয় রয়েছে, এখানে মন্ত্রণালয়ের ব্যত্যয় রয়েছে। এখন এদের দ্বারাই যদি আপনি ভোট করে যদি ফাইন্ড আউট করতে চান, তাহলে কি এখানে কেউ কি বের করতে পারবো কে দায়বদ্ধ? সবাই তো চাবে যা নিজেকে বাঁচানোর জন্য। আর সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আগুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সমন্বিত ষড়যন্ত্র, এমন মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক শামীম কামাল। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার অবহেলা স্পষ্ট বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির ভগ্নদশা, নিরাপত্তাহীনতা, গোয়েন্দা নজরদারি, এগুলো সবগুলোই এখন প্রচন্ড ঘাটতির ভিতরে, একটা অস্থির সময়ের ভিতরে আমরা যাচ্ছি। সুতরাং তার ভিতরে এরকম একটা ঘটনা ঘটেছে এবং এটার মধ্যে ষড়যন্ত্রের যে সবচেয়ে বড় বিষয় হলো যে এই যে ঘটনাগুলি ঘটছে একটার পর একটা, এগুলো কিন্তু খুব ড্রাস্টিক এবং ইমিডিয়েট যদি ব্যবস্থা নেওয়া না যায় তাহলে কিন্তু এই ঘটনাটা আরো ঘটতে থাকবে। 7 দিনের মধ্যে তদন্ত শেষ করে দোষীদের শাস্তির আওতায় না আনলে এমন আগুন বারবার ঘটতে পারে বলে আশঙ্কা জানান বিশ্লেষকরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামী 2 মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে, কিন্তু জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না, প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় কথা বলেন তিনি। শেখ হাসিনা গেল 16 বছরে কিছু অবকাঠামোকে দেশের উন্নতি দেখিয়ে ভেতরে ভেতরে যত অপকর্ম করা সম্ভব তা করেছে। শুদ্ধি অভিযান শুরুর আশা জানিয়ে সার্জিস আলম বলেন, তরুণ সমাজ তদবিরে বিশ্বাস করে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন as always
ভবিষ্যতেও এটা একটা যেমন আমাদের ঐক্যের প্রতীক হিসেবে ছিল এই পুরো অভ্যুত্থানে, আগামীর বাংলাদেশেও সেভাবেই থাকবে। জাতীয় নাগরিক কমিটি এটা কোনো রাজনৈতিক দল হবে না। ভিতরে ভিতরে যত রকম অপকর্ম করা যায়, দুর্নীতি করা যায়, লুটপাট করা যায়, অর্থ পাচার করা যায়, সেগুলো করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন। সম্মেলন স্থলে রয়েছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাইফুল, সম্মেলনে কর্মী সমর্থকদের সমাগম কেমন দেখছেন? খেলাফত মজলিসের সাধারণ পরিষদের যে দ্বাদশ অধিবেশন, সেই অধিবেশনের আনুষ্ঠানিকতা এরই মধ্যে শুরু হয়ে গেছে। বেলা 11টার দিকে এই আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন সাবেক আমির, খেলাফত মজলিসের সাবেক আমির রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসাক। তিনি কিছুক্ষণ আগে এই অধিবেশনের উদ্বোধন করেছেন এবং আজকের এই অধিবেশনের যে সভাপতিত্ব করবেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ, তিনি আজকের এই অধিবেশনের সভাপতিত্ব করছেন। এবং এর আগে কিন্তু গেল 24 ডিসেম্বর রাজধানীর পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আজকের এই অধিবেশন নিয়ে একটি সংবাদ সম্মেলনও করেছিল খেলাফত মজলিস, এবং তারা যেটি বলেছে যে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর যে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য যেই সহযোগিতা প্রয়োজন, খেলাফত মজলিস সেই সহযোগিতা করার জন্য সর্বাত্মক প্রস্তুত রয়েছে, এমনটি কিন্তু দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য যেই ধরনের সহযোগিতা প্রয়োজন এই দলটির পক্ষ থেকে করার আহ্বান জানানো হয়েছে। এবং সেদিন কিন্তু সংবাদ সম্মেলনের থেকে বলা হয়েছিল যে আজকের এই অধিবেশন থেকে এই খেলাফত মজলিসের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হবে। সামনে যেহেতু একটি অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে যে সরকার পরিচালিত হচ্ছে, পাশাপাশি সামনে যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের প্রতি কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখানকার যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জেনেছি যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ, এনডিএম, নেজামে ইসলাম পার্টি সহ বাংলাদেশের যারা প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কেউ কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই সব রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দলের প্রতিনিধিরা আজকের এই অধিবেশনে যোগদান করার কথা রয়েছে। এবং এর ছাড়াও এই জাতীয় নেতাদের পাশাপাশি বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, পেশাজীবী এবং জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র প্রতিনিধিদের আজকের এই অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে, এমনটি কিন্তু আমরা আয়োজকদের পক্ষ থেকে জানতে পেরেছি। এবং বেলা সকাল 9:30টায় আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও মূলত যে অধিবেশনের শুরু হয়েছে বেলা 11টায় এবং যেটির উদ্বোধন করেছেন এই খেলাফত মজলিসের সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসাক, তিনি উদ্বোধন করেছেন। এবং এর আগে বেলা সকাল থেকে বিভিন্ন ইসলামী গান এবং বিভিন্ন গানের মধ্য দিয়ে নেতাকর্মীদের উদ্দীপ্ত করা হয়েছে এবং নেতাকর্মীরাও যেটি বলছেন যে সামনের যে গণতান্ত্রিক ব্যবস্থা, ইসলামী মূল্যবোধের আলোকে যেই শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা কায়েম করার জন্য তারা যেই রাজপথে রয়েছেন সেই রাজপথে তারা সক্রিয় থাকবেন, এমনটা কিন্তু দাবি করেছেন তারা। তো এরই মধ্যে কিন্তু অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন তারাও একে একে আসতে শুরু করেছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব তারা বক্তব্য রাখবেন এবং
শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দলের কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে কি ধরনের বার্তা আসে নেতা কর্মীদের প্রতি, তার জন্য আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই সমাবেশ অধিবেশন স্থলের সামনেই রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ এবং আমরা চলে যাচ্ছি তার কাছে। নিয়াজ সেখানকার পরিস্থিতি জানাবেন। যেমনটি আসলে বলছিলাম যে আজকে কিন্তু আপনার খেলাফত মজলিসের দ্বাদশ অধিবেশনের শুরু হয়েছে ঠিক সকাল 9টা থেকে, এবং আপনাকে একটু বলে রাখি ইতিমধ্যে কিন্তু আসলে উদ্বোধনী পর্ব শুরু হয়ে গেছে এবং উদ্বোধনী পর্বতে কিন্তু আপনার সাবেক আমির মাওলানা মোহাম্মদ ইসাক কিন্তু জানি তার উদ্বোধনী বক্তব্য দিয়েছেন এবং সেই উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু আজকেই খেলাফত মজলিসের যে সাধারণ পরিষদ দ্বাদশ অধিবেশন সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং মঞ্চে যারা বক্তা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত রয়েছেন। সেই সাথে সাথে কিন্তু আমরা সকাল থেকে যেটি দেখেছি সেটি হলো বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং জেলা থেকে বিভাগ থেকে বিভিন্ন ধরনের খণ্ডখণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু আসলে এই সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এখনো তারা মিছিল নিয়ে এখানে এসে আসছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে। এবং আপনাকে একটু বলে রাখি যে দীর্ঘ 15 বছর পর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আসলে অত্যাচার নিপীড়নের কারণে তারা আসলে এত বড় সমাবেশ করতে পারেনি এবং ঠিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আপনার এবং সমগ্র ছাত্র জনতার যে আপনার বিপ্লবের পরে তারা আজকে এই প্রথম এবং আপনার এত বড় সমাবেশ আসলে আয়োজন করছে দীর্ঘ 15 বছর পর। তারা বলছেন যে এই যে ছাত্র জনতার আন্দোলনের ফলে যে আসলে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে এবং নতুন বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো তৈরি হবে সেটি আসলে তারা প্রত্যাশা করেন এবং সেই সাথে সংস্কার কার্যক্রম শেষে যেন ভালো একটা সুন্দর নির্বাচন তারা এই অন্তর্বর্তী সরকার দেয় সেই কামনা আসলে তারা করছেন। এখানকে যারা মঞ্চে উপবিষ্ট বক্তারা রয়েছেন তারা বলছেন যে যাতে আগামী নির্বাচন যেন একটা নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং জনতার ম্যান্ডেট অনুযায়ী যেন যারা সরকার ক্ষমতায় আসে তারা যেন জনতার ম্যান্ডেটকে বজায় রাখে সেটি আসলে দাবি তাদের। এবং সেই সাথে সাথে কিন্তু আজকে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে এই মঞ্চে কিন্তু আসলে এই সমাবেশে উপস্থিত হবেন বিএনপির নেতারা এবং সেই সাথে জামাত ইসলামীর নেতারা এবং চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যে চরমনাই পীর রয়েছেন তারও এখানে উপস্থিত থাকার কথা শুনেছি। তবে আমরা এখন পর্যন্ত আসলে আপনার বিএনপি এবং জামাতের পক্ষ থেকে আসলে নেতাকর্মীদের এখনো উপস্থিত দেখতে পাইনি। তবে আমরা যতটুকু জেনেছি তারা কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন এবং আজকে কিন্তু এই মঞ্চে কিন্তু খেলাফত মজলিসের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি রয়েছেন তিনি কিন্তু এখানে ইতিমধ্যে এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা কয়েকজন বিভিন্ন অঞ্চল থেকে আসা যারা নেতাকর্মী তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বিগত 15 বছরের যে নির্যাতন অত্যাচার সহ্য করে তারা আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনার সেই ক্ষেত্রে তাদের দাবি যে যেহেতু আপনার এই 15 বছর পরে আওয়ামী লীগ সরকারের যে অত্যাচার নির্যাতনের পরে তারা আবার এই সমাবেশে উপস্থিত হয়েছেন সেই কারণে আসলে তারা খুবই প্রসন্ন এবং তারা বলছেন যে আগামী নির্বাচন যেন সুষ্ঠু এবং আপনার নিরপেক্ষ একটা নির্বাচন হয় সেই দাবি তাদের। এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন। সর্বশেষ তথ্য যাচ্ছিলাম সাইফুল ইসলাম এবং নিয়াজ মোর্শেদের কাছে। সংস্কারে পিছপা না হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা মাহফুজ আলম জানান, জানুয়ারির মাঝামাঝি সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে সরকার। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলোকে মনোনয়ন বাণিজ্য রুখতে হবে, অন্যথায় সংস্কারের সফলতা আসবে না। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। বড় অংশ হয়ে থাকবে। শুক্রবার দুপুরে জাতীয় সংলাপের দ্বিতীয় অধিবেশনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও রাজনৈতিক বিশ্লেষকরা। এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কারে পিছপা হলে দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফেরানো কঠিন হবে। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম জানান, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে সরকার। যদি আমরা সংস্কারের প্রশ্নে পিছপা হই তাহলে আমি মনে করি না দেশের রাজনৈতিক যে স্টেবিলিটিটা আসার দরকার সেই স্টেবিলিটিটা আসবে বলে আশা করি। আগামী মাসে মাঝামাঝি শুরু থেকে শুরু হবে, কেউ কেউ বলছেন জানুয়ারির 7, 10, 15 যখনই আসবে আমরা একটা বৃহত্তর একটা কনসালটেশন হবে। এটা আশা করি
হবে এবং সব রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে। বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো মনোনয়ন বাণিজ্যকে রুখতে না পারলে সংস্কারের সফলতা আসবে না। মনোনয়ন বাণিজ্য যখন হয় তখন রাজনীতিটা কিসে রূপান্তরিত হয়? ব্যবসায় রূপান্তরিত হয়। কিন্তু রাজনীতিটা হওয়ার কথা কি? জনগণের কল্যাণে রাজনীতি করার কথা। তো এটা কি কোনো আমাদের কাছে কিন্তু সালসা আছে, সে সালসা খাওয়াইয়ে কিংবা কোনো আইন করে এগুলো কি বন্ধ করা সম্ভব? এগুলো বন্ধ করা সম্ভব। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে। আন্দোলনের নামে যারা চাকরিবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নেক্সট উইকেই এটা খুবই কঠোর পদক্ষেপ আসবে। যারা এরকম আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদেরকেও আমরা বলছি যে এখন সময় জনগণকে সেবা দেওয়ার, আমাদের যে গণতান্ত্রিক ট্রানজিশনটা সেইটাকে সঠিকভাবে করতে সহায়তা করার। এ সময় সব রাজনৈতিক দলগুলোকে সরকারের যৌক্তিক সমালোচনা করার আহ্বানও জানান উপদেষ্টারা। আমরা বলছি নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। আমাদের যে গণতান্ত্রিক চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি বিস্ফোরক মামলা দায়ের করেন বারঘরিয়া ইউনিয়নের কালীতলা গ্রামের ইউসুফ আলী নামের এক ব্যক্তি। অবশ্য এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলনও করেন তারা। এদিকে চাহিদা মতো টাকা না পেয়ে হয়রানিমূলক মামলায় আসামি করা হয়েছে সাধারণ মানুষকেও। অন্যদিকে পুলিশ বলছে তদন্ত করে সঠিক প্রতিবেদনে দেওয়া হবে আদালতে। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার আওয়ামী সরকারের। 5 আগস্টের পর সারা দেশে শেখ হাসিনা সহ পতিত সরকারের সাবেক এমপি, মন্ত্রী ও আমলাদের নামে শুরু হয় মামলা। কিন্তু অনেক জায়গায় মামলার সুযোগে বাণিজ্যের অভিযোগ ওঠে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করেন কেউ কেউ। তেমনি গেল 1 নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জ 3 সদর আসনের সাবেক এমপি আব্দুল মদুদ সহ আওয়ামী লীগ, ছাত্রলীগের 26 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে মামলা করেন বারঘরিয়া ইউনিয়নের কাতিরতলা গ্রামের বাসিন্দা ইউসুফ আলী। এতে দিনমজুর ও ব্যবসায়ী সহ অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়। এজাহার থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আসামিদের অনেকের কাছ থেকে টাকাও নেন বাদী ইউসুফ ও তার লোকজন। সম্প্রতি এ মামলায় 11 আসামিকে কারাগারে পাঠায় আদালত। তবে আদালতে উপস্থিত হয়ে জামিন আপত্তি নেই আবেদন করায় বাদী ইউসুফ আলীকেও কয়েক ঘন্টা আটক রাখা হয়। এ মামলার আসামিদের একজন রাজমিস্ত্রি আব্দুস সাত্তার। আতঙ্কগ্রস্ত হয়ে কিছুদিন তিনি পালিয়ে থাকেন। পরে আত্মসমর্পণ করলে কিছুদিন কারাগারে থেকে জামিনে মুক্ত হন। ককটেল কি জিনিস তা দেখেননি দাবি করে মিথ্যা মামলার সঠিক তদন্তের দাবি জানান এই খেটে খাওয়া মানুষ। মামলা হয়েছে কি জন্য সঠিক আমি সেটাও জানি না, বা আমি কোনো দলের সাথে যুক্ত না। আমি এই রাজমিস্ত্রির কাজকর্ম করে খাই এ পর্যন্ত জানি আমি। সাত্তারের মতোই ষড়যন্ত্রমূলক মামলার আসামি হয়েছেন স্থানীয় সমাজসেবক সাদরুল ইসলাম ও বাবলু সহ আরো কয়েকজন। এমনকি মামলার সাক্ষীও এ নিয়ে বিব্রত। তিনি নাম প্রত্যাহারের আবেদন করেছেন আদালতে। তারা আমাদেরকে হয়রানি করার জন্য এবং আমাদের প্রতি অন্যায় অবিচার করে তারা একটা মিথ্যা মামলা করল। যারা কখনো রাজনীতির সাথে যুক্ত ছিল না তাদেরকে আসামি করে এই একটা মিথ্যা মামলা, বৈষম্য বিরোধীর ব্যানারে মিথ্যা মামলা জড়িয়ে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে মামলায় চাঁদাবাজি হচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক থাকতে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এই মামলাকে কেন্দ্র করে যত চাঁদাবাজি হচ্ছে বা যেটা হচ্ছে সেটা চাঁপাইনবাবগঞ্জ জেলা যে সমন্বয়ক টিম বা যারা আছে তারাও কেউ এটা জানে না। সমালোচনা হয় মামলাটি প্রত্যাহারের কথা ভাবছেন বাদী, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। আর তদন্ত করে নিরাপদ ব্যক্তিদের অব্যাহতি দেয়া হবে বলে জানান পুলিশ সুপার। যারা মূল আসামি না, যারা ঘটনা ঘটায় নাই তাদের কিছু নাম যুক্ত করা হয়েছে। এটাই সমস্যা। এখানে কিছু নিরীহ মানুষকে ঢুকানো হয়েছে, কিন্তু তদন্ত করে তাদেরকে বাদ দেওয়া হবে। মামলাটা মিথ্যা না, তবে মামলার আসামিদের যে নাম দেওয়া হয়েছে একটু বেশি হয়ে গেছে আর কি। আমরা তদন্ত করে প্রকৃত আসামি যারা তারাই যেন চাষ করতে হয়।
নিউজ ডেস্ক দেশ টিভি। মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাসাবাড়ির পাশাপাশি শিল্প কারখানায় প্রায় 10,000 অবৈধ সংযোগ রয়েছে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে হামলার শিকার হতে হয় তিতাস কর্মকর্তাদের। মুন্সিগঞ্জ প্রতিনিধি সুমিত সরকার সুমনের তথ্য ও চিত্র বিস্তারিত জানাচ্ছেন সালমা জাহান। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসাবাড়ি এমনকি শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের বেশিরভাগের সংযোগ অবৈধ। তিতাস কর্তৃপক্ষের অভিযানের মুখেও বন্ধ হচ্ছে না এসব সংযোগ। উপজেলার ইমামপুরা ইউনিয়নে গ্যাস সংযোগ দেয় পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে গড়ে ওঠা একটি সিন্ডিকেট। প্রতি সংযোগের জন্য নেওয়া হয় 40 থেকে 50,000 টাকা। সম্প্রতি এই ইউনিয়নের সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 30,000 করে হেকলাইজারে টাকা দিছি আমরা গ্যাসের জন্য 50,000 করে টাকা দিছি, কিন্তু গ্যাস আমরা অল্প কয়েকদিন জ্বালানোর পরে আমাদের লাইন কাটিয়ে দিচ্ছে। যত মিল কারখানা আছে তারা এর সাথে যোগাযোগ আছে, এরা এইভাবেই গ্যাস চালাইতেছে, আমরা পাইতেছি না। কিস্তি উঠাই দিছি, সবাই কষ্ট করে টাকা দিছি, কিন্তু আমরা গ্যাস পাই নাই। আমরা 7 বছর হয়েছে গ্যাস পাইতেছি না। আমরা তো সরকারি হিসাবে আমরা টাকা দিছি, যে আমরা গরিবের কয়বার দুম, আমরা একবার টেয়া দুম, আমরা সারা জীবন একটু সুখ করে দুম। মানে আমরা সরকারিভাবে বৈধভাবে সরকারিভাবে গ্যাস চাই। সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বদানকারীদের মধ্যে একজনকে কুপিয়ে হত্যাও করা হয়। বেশ কয়েকজনকে গুরুতর আহত করা হয় বলে জানান স্বজনেরা। পিয়ালম মোল্লারে নির্মমভাবে মার্ডার করে, আরো কয়েকজনকে গুরুতর আহত করে। এখন বলবো কি ভাই, আমি তো বলতে গেলে আমার জানা নিরাপত্তা নাই। 2020 সালে এই গ্যাসের প্রতিবাদ করতে গিয়ে আলম মোল্লার নিঃসঙ্গভাবে হত্যা করে। এই বাহিনী হয়েছে গিয়া মজিবুর চেয়ারম্যানের প্রধান হতা, তার লাগে মিলন দর্জি আছে, উজ্জ্বল বই আছে, মোশারফ আছে, তারপরে আর এমনি করে 20 জন একটা কমিটি ছিল। উপজেলার বাকি 7টি ইউনিয়নে বাসাবাড়িতে চলমান রয়েছে অবৈধ গ্যাস সংযোগ। তা বন্ধে অভিযান চালালে হামলার শিকার হতে হয় বলে দাবি করেন এই কর্মকর্তা। আমরা অভিযানে গেছিলাম এবং আমরা আমাদের অফিসের স্টাফ, তারপর অফিসাররা জনগণের মাধ্যমে শিকার হয়েছে এবং আমাদের যে টেকনিক্যাল টিম ছিল তাদের মেশিনপত্র তারা কেড়ে নিচ্ছে, আর কি সেগুলো আনবন্ধ উদ্ধারই করতে পারি। পরিস্থিতি এখন একটু স্বাভাবিক হওয়ার প্রেক্ষিতে মোবাইল কোর্ট আমরা পরিচালনা করছি অলরেডি। 5 আগস্টের পরে 7 থেকে 8টা মোবাইল কোর্ট পরিচালনা করছি। গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে দ্রুত ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক দেশ টিভি। কুড়িগ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন এক যুবদল নেতা। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে উলিপুর পৌর শহরের থানা রোডে এই হামলার ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপর এক পক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন আশরাফুল। পরে আহত অবস্থায় হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত একই পরিবারের 4 জনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে মুন্সিগঞ্জের সিরাজদি খানের নন্দনকোনা গ্রামের সামাজিক কবরস্থানে মা আমেনা আক্তার তাঁর 2 মেয়েকে দাফন করা হয়। আমেনা আক্তারের নাতি আয়েসকে তার বাবার বাড়ি নোয়াখালীতে দাফন করা হয়। গেল শুক্রবার সকাল 9:30টার দিকে এক আত্মীয়ের মৃত্যুর 4 দিনের মিলাদের আয়োজনে প্রাইভেট কারে করে গোপালগঞ্জে যাচ্ছিলেন তারা। এই সময় পেছন থেকে আসা ব্যাপারী পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। মেজুমের জামাই, বড় মেয়ে, ছোট মেয়ে, আমার ওয়াইফ, তারপরে জামাই, জামাইয়ের বোন আর শিশু আমার নাতি আয়াস, এরা সবাই রওনা দিছিল। 9:30টার দিকে বেরিয়েছে। পরে আমি বাসায় ছিলাম, ওইখান থেকে সেনাবাহিনী ফোন করছে যে আপনার ওই অ্যাক্সিডেন্ট করছে। আমার সেনাবাহিনী আমাদের বলছে যে 4 জন ওইখানে মারা গেছে, আমরা হাসপাতালে রেখেছি, আর এই যে লাস্ট 4 জন মারা গেছে। মুন্সিগঞ্জের সিরাজদি খানের নন্দনকোনা গ্রামে আছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সরাসরি যুক্ত হব তার সঙ্গে।
সুমন, একই পরিবারের 4 জনের এই মর্মান্তিক মৃত্যু নিয়ে স্বজনরা কি বলছেন জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে কিন্তু কোলা ইউনিয়নে এখন আসলে আমেনা বেগমের বাড়িতে কিন্তু আসলে শোকের মাতম চলছে। একই পরিবারের 4 জন কিন্তু নিহত হয়েছেন গতকালকে টোল প্লাজা যে সড়ক দুর্ঘটনা ঘটেছে। আসলে এই সড়ক দুর্ঘটনা কিন্তু এই গত 1 মাসে কিন্তু প্রায় 10 জনের মতো আসলে এই সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আসলে এই এক্সপ্রেসওয়ে এখন হয়ে দাঁড়িয়েছে আসলে মৃত্যুর মিছিল। তো আসলে আপনার কালকে 11টার দিকে যেই সড়ক দুর্ঘটনা হয়, ঘটনার সাথে সাথে কিন্তু এক শিশু নিহত হয় এবং একই পরিবারের প্রায় 7 জনকে ঢাকা হাসপাতালে নেওয়ার পরে। সুমিত, অনেক ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের ফুলপুরে বছরের পর বছর ধরে চলছে অবৈধ ইটভাটা। আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব ভাটার কারণে মারাত্মকভাবে পরিবেশ দূষিত হলেও প্রশাসনের নেই কোনো নজরদারি। ইলিয়াস আহমেদের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ফুলপুর উপজেলায় এবছর 32টি ইট ভাটা শুরু হয়েছে ইট পোড়ানোর কর্মযোগ্য। এর মধ্যে 28টি ভাটাই চলছে অবৈধভাবে। এসব ভাটার কারণে নষ্ট হচ্ছে কৃষি জমি, গাছের ফলমূল ও সবজি ক্ষেত। খোলার যে ধোঁয়া, এই ধোঁয়া কিন্তু আমরা ফসলের বিশাল ক্ষতি হয়। ইটের ভাটায় আমাদের করতেছে মনে করেন গাছের কোনো ফল হয় না। যা কিছু করা হইতেছে সবাই যে মনে করেন একদম এই যে নিস্তেজ হইয়া হয়ে যায়, একটু বড় হয়ে পরে এইগুলাকে ধরে ধরে হয়ে যায়। প্রশাসনের নাগের ডগায় এসব ভাটা চললেও নীরব তারা, নেই কাগজপত্র। তবে পরিবেশ দূষণ করে কিভাবে চলছে এসব ভাটা, এমন প্রশ্নের জবাবে ভাটা কর্তৃপক্ষ বলছেন বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য ভাটা প্রতি তারা ইউনোকে দিচ্ছেন 50 থেকে 1 লাখ টাকা করে। আজকে টাকা চাইছি, ছোট ভাই কইছে ভাই টাকা পাঠাই। যে ফুলপুর থানার মধ্যে 32টা ইট ভাটা আছে। একটা ভাটাতে মনে করেন সভাপতি হয়েছে লাইন তালুকদার। তার কাছে বললি যে কত টাকা করে নেয়, তারা তো সব টাকা নেয়, এটা নেয় সব দিয়ে একটা নষ্ট জমা। উপজেলা থেকেই তদারকি নিচ্ছে না, তা আমরা কি করবো? এটা উপজেলা প্রশাসনকে অর্থের মাধ্যমে ম্যানেজ করে ভাটা পরিচালিত হওয়ায় নেই কোনো অভিযান, যার কারণে প্রভাবশালী এসব সিন্ডিকেটে জিম্মি সাধারণ শ্রমিকরাও। 6 মাসের লাগে 60,000, 50,000, 40,000 মানে যারা দিতে পারে এরকম ভাবে লইয়া আবার কাজ কলাই ওরা যারা যা দেয় কোয়ানে রেট দিব এটা কম তাই নিতে হয়। আমরা অন্য কলাই দেয় এই রেটে মনে করুন যে সর্দাররা দিবার চা না। 5 থেকে 15 বছর আগে যে রেটটা ছিল এই রেটটা এখনো চলতেছে। তবে সম্প্রতি ভাটা মালিকদের সঙ্গে নিজ কার্যালয়ে বসে আলোচনার বিষয়টি এড়িয়ে গিয়ে ইউএনও বলছেন টাকা নেওয়ার কথা অসত্য। এটা হচ্ছে যে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আমাদের নাই এবং আমরা হচ্ছে আমাদের যারা সুধীজন আছে তাদের সমন্বয়ে প্রোগ্রাম যেভাবে করতে হয় আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। তারা যে বললো যে উপজেলা প্রশাসনকে তারা প্রতি ভাটা থেকে 1 লাখ থেকে 50,000 টাকা। না, এটা ভুল তথ্য। আমাদের অভিযান আছে, আগামী 22 তারিখ হচ্ছে আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে একজনকে করেছে, আমরা হচ্ছে অভিযান পরিচালনা করব। এ জেলায় ঢিলে ডালা অভিযানে 11টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হলো। 286টি ইটভাটার মধ্যে 253টিরই নেই কোনো ছাড়পত্র। লাইসেন্সবিহীন ইটভাটাগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। লক্ষ্মীপুরে শীতকালীন সবজির দাম কমলেও পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা করে। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। বাজারে সবজির দাম কেমন দেখছেন, পেঁয়াজের এই ঊর্ধ্বগতির কারণ কি, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? লক্ষ্মীপুরে শীতকালীন শাকসবজির দাম কমতে শুরু করেছে। আমরা এখানকার যে বিক্রেতারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে শীতকালের শাকসবজি সরবরাহ বৃদ্ধির কারণে এই শাকসবজির দাম কমতে শুরু করেছে। বিশেষ করে এখন যদি বাজারে যে পালং শাক এবং লাল শাক এবং মূলার শাক রয়েছে, সবগুলো শাকে এখন 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং মূলা কেজি 20 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও যে ফুলকপি রয়েছে, ফুলকপি এবং পাতাকপি সেগুলো 40 টাকা দরে কেজি দরে বিক্রি হচ্ছে এবং সিম 60 টাকা দরে বিক্রি হচ্ছে, বেগুন 40 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া রয়েছে যে সিম বিসি যেটা বাজারে পাওয়া যাচ্ছে, সেই সিম বিসি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে এবং বাজারে এখন টমেটো পাওয়া যাচ্ছে সেই টমেটো বিক্রি করা হচ্ছে 70 টাকা দরে কেজি এবং গাজর 60 টাকা দরে কেজি।
বিশেষ করে বর্তমান বাজারে যে এখন যেটি রয়েছে যে পেঁয়াজ, এই পেঁয়াজ গতকাল ছিল 45 টাকা দরে কেজি দরে বিক্রি হলো, আর সে পেঁয়াজ বিক্রি হচ্ছে 10 টাকা বৃদ্ধি পেয়ে 55 টাকা করে বিক্রি হচ্ছে। আমরা এখানকার যে দোকানদার তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আসলে দাম বাড়ার সম্পর্কে কোনো কিছু জানাতে পারেনি। তারা বলছে যে পাইকাররা 10 টাকা কেজি প্রতি বৃদ্ধি করেছে, তা আমরা খুচরা বাজারে 10 টাকা করে বিক্রি করছি। আমরা এখানকার যে ক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে শাকসবজির দাম কম হওয়ার কারণে যে তারা খুশি। এছাড়া রয়েছে যে রসুন 130 টাকা দরে বিক্রি করা হচ্ছে। ইশিকা, এ ছিল লক্ষ্মীপুর থেকে শাকসবজি বাজারের সর্বশেষ খবর। স্বপন, অনেক ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরে বাজার দর নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।